মোনা ওভাবে কতক্ষণ প্রিয়মকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিল হিসেব নেই। প্রিয়ম বিস্ময়ে হতভম্ব হয়ে আছে। মোনা ওকে জড়িয়ে ধরেছে? এটা ভেবে যত না রোমাঞ্চিত হয়, তার থেকে 1000 গুণ বিস্মিত হয়। প্রিয়মের মনে হচ্ছে এটা নিছকই স্বপ্ন। ঘুম ভাঙার সাথে সাথে এসব মিছে হয়ে যাবে। এটা যদি স্বপ্ন হয় তাহলে সারা জীবনেও যেন ঘুম না ভাঙে, এটা যদি বাস্তব হয় তাহলে যেন এই বাস্তবতা অন্ততকাল অক্ষত থাকে। প্রিয়মের চোখের পানি দেখে মোনার মনে যে তোলপাড় শুরু হয়েছে, সে তোলপাড় থেমে যাওয়ার পর মোনা নিজেকে নতুন করে আবিষ্কার করে প্রিয়মের আলিঙ্গনে। মোনা তাৎক্ষণিক নিজেকে প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত করে। মোনার দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ। মোনা আর কোথায়ও তাকাতে পারছে না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য একটু আগেও বুকের ভিতর প্রেম অনুভূত হয়েছে, কিন্তু একটু সময়ের ব্যবধানে সেই প্রেম, বুকের ভিতর তোলপাড় সব শেষ হয়ে গেছে যেন। মোনা কাঁপা কাঁপা গলায় বলল, প্রিয়ম ভাই, আর কখনো আসবেন না আমার সামনে। আমায় দুর্বল করার চেষ্টা করবে না। মোনা অনুনয় করছে, বলছে কথাগুলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা থেকে এই অনুনয়। আজকাল প্রিয়মের সামনে আসলেই মোনার ভিতর কি যেন কি হয়ে যায়। মুহূর্তেই মোনার এই বিচিত্র আচরণে প্রিয়ম আবার চমকায়। মোনার আচরণে ক্ষণে ক্ষণে চমকায় ইদানিং। প্রিয়ম বুঝতে পারে না মোনা কি চায়। কঠিন থেকে কঠিনতর কাজ মোনাকে বোঝা। প্রিয়ম মোনার নিচু হয়ে থাকা মুখের চিবুক আলতো করে ধরে মুখটা উঁচু করে। অদ্ভুত এক মোহময় গলায় বলে, কিসের এত দ্বিধাদ্বন্দ্বে ভুগছ মোনা? কিসের এত দোটানা? বিশ্বাসী হও মোনা, বিশ্বাস করতে শিখো। জীবনে কোনো এক মোড়ে হেরেছ বলে প্রতি পদক্ষেপে হারবে এমন কিন্তু না। মোনা চোখ তুলে তাকায়। প্রিয়মের চোখে চোখ রাখে। মোনার শ্বাসরুদ্ধকর অবস্থা। মাথার ভিতর থাকা সমস্ত চিন্তাভাবনা উপেক্ষা করে শীতল গলায় বলে, হার জিতের ভয় আমি করি না। ছোট এই জীবনে পাওয়া না পাওয়া, হার কিংবা জিত, পূর্ণতা অপূর্ণতা এত হিসেব কষতে নেই। এত সব হিসেবে মগ্ন থাকলে জীবনের বেলা কখন ফুরিয়ে যায় টের পাওয়া যায় না। আমি কারো প্রেয়সী হতে পারব, নিজের অস্তিত্বে কাউকে জড়িয়ে নিজেকে বিলীন করতে পারব না। প্রিয়ম কি ভেবে যেন একটু হাসল। রহস্যময় একটা ভাব ছিল হাসিতে। অসংশয়, অভ্রান্ত চিত্তে বলল, তুমি ইতোমধ্যে আমাতে বিলীন হয়ে গেছ মোনা। তোমার অস্তিত্বে আমি জড়িয়ে গেছি। প্রিয়মের দৃষ্টিতে মিশে থাকা দৃষ্টি সরিয়ে নেয় মোনা। অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। মোনার অন্যদিকে ফিরিয়ে থাকা মুখটা দেখার জন্য প্রিয়মের মুহূর্তেই কৌতূহল জাগে। প্রিয়ম কয়েক পা মোনার ঘুরিয়ে রাখা মুখের সম্মুখে দাঁড়ায়। প্রিয়ম প্রেমময় ধরা গলায় বলল, মনের ভিতরের সন্দিহান ভাবটা ঘুচিয়ে ফেল মোনা। মোনা প্রত্যুত্তর করল না। চিন্তান্বিত চিত্তে বিষাদময় এক যন্ত্রণা অনুভব করে। দোটানা থেকে বেরিয়ে আসতে পারে না। ভালোবাসতে পারছে না, আবার রহস্যময় এক মায় আবদ্ধ হয়ে আছে। মোনা দিশেহারা হয়ে বলল, প্রিয়ম ভাই, আপনি এখন এখান থেকে যান, এক্ষুনি যান। আমার সময় দরকার। প্রিয়ম কিছু বলতে গিয়ে গিলে ফেলল। অকারণে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। দুইজনই নির্বাক, নিঃশব্দ হয়ে রইল। একটু আগে প্রিয়মের মনে হয়েছে পৃথিবীর সব সুখ ওর মনে জড়ো হয়েছে। মোনার মনে হয়েছিল প্রিয়মকে ভালোবাসতে কোনো বাধা নেই,
কিন্তু এখন কিছু মুহূর্ত বাদে আবার হাজার দ্বিধার মুখোমুখি হল। প্রিয়ম হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যর্থ গলায় বলল, আমি আসি মোনা, তুমি সময় নেও। প্রিময় এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ আমায় অন্তন একবার সুযোগ দিও। প্রিয়ম চলে যায়। মোনা যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মোনা নড়েচড়ে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা লক করে দেয়। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে। প্রিয়মকে কেন জড়িয়ে ধরল? আত্মক্ষোভে মোনা ফেটে পড়ছে। নিজেকে সংযত করতে পারে না, কি ব্যর্থতা। মোনা একটু আগ বাড়িয়ে ভাবল, প্রিয়মের সাথে প্রেম, তারপর বিয়ে। প্রিয়মের সাথে বিয়ে হলে প্রিয়মের বাসায় থাকবে? কখনো না। মোনা সেটা পারবে না। প্রিয়মের প্রতি ভালোবাসার পথে সে রাতটাই এখন তীব্রভাবে বাধ হয়ে দাঁড়াচ্ছে। মোনা দোটানা দ্বিধা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু লিলি বেগমের বাসায় কখনো যেতে পারবে না। অমন পিতার সন্তানকে ভালোবাসতে পারবে না। ঘৃণায় মোনার চোখ দুটো ভিজে যায়। মোনা ভার্সিটির উদ্দেশ্য বের হয়। নিজেকে পাগল পাগল মনে হয়। আজ ট্যাক্সিও নেয়নি, হেঁটে হেঁটে যাবে। অকারণেই এই সিদ্ধান্ত। মোনার মাথায় নানান ভাবনা উকি দেয় আর অস্থিরভাবে পা বাড়ায়। হঠাৎ কি হলো মোনা বুঝতে পারল না। কার থেকে এক ভদ্রলোক মোনার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, রাস্তায় দেখে শুনে হাঁটেন। নেশাগ্রস্ত মানুষের মতো পথ চলছেন। মোনা ভ্রু কুঁচকে তাকায়। মোনার কাছ থেকে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই চলে গেল গাড়ি নিয়ে শোষো করে। মোনা পুনরায় নিজের ভাবনায় নিমজ্জিত হয়ে পথ চলে। ভার্সিটির কাছাকাছি গিয়ে দেখা ওয়াটসের সাথে। ওয়াটস পিছন থেকে ডাকছে মোনালিসা, মোনালিসা বলে। মোনার সমস্ত খেয়াল মাথার ভিতর থেকে দুশ্চিন্তায় নিবন্ধ। চারদিকে ভূমিকম্প হয়ে গেলেও বোধহয় টের পাবে না। ওয়াটস মোনার একটু দূরে ছিল। দৌড়ে এসে মোনার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মোনালিসা, তুমি আমায় উপেক্ষা করছো কেন? আচমকা কারো এমন গলা শুনে মোনার অবচেতন মনে চমকায়। অপ্রস্তুত ভঙ্গিতে বলে, আমি উপেক্ষা করব কেন তোমায়? কিভাবে উপেক্ষা করলাম? কতক্ষণ ধরে ডাকছি তোমায়, কোনো সাড়া দিল না। সরি ওয়াটস, শুনিনি আমি। ওয়াটস মোনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, তোমার অস্বাভাবিক চিন্তাগ্রস্ত লাগছে। কোনো প্রবলেম মোনালিসা? মোনা একটু হাসার চেষ্টা করল। চেহারা স্বাভাবিক করতে চাইল। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, না না, আই অ্যাম ওকে। মোনা একটু থেমে আবার বলল, আচ্ছা, শ্রুতি এসেছে? অদ্ভুত তো মোনালিসা, তুমিও মাত্র আসলে আমিও আসলাম। আমি বলবো কিভাবে? মোনা বুঝতে পারল ও একটা উদ্ভট প্রশ্ন করে ফেলেছে। ওয়াটসের সাথে কথা বলতে বলতে ক্লাসরুমে গেল। ওয়াটস অনার্গল কথা বলে যাচ্ছে। মোনা শুধু উদাস মনে হ্যাঁ হু বলে যাচ্ছে। মোনা আজ আর ক্লাসে মন বসাতে পারল না। কি এক যন্ত্রণা, চিন্তা মোনাকে দগ্ধ করছে প্রতিনিয়ত। মোনা বের হতে পারছে না এসবে মোনা ক্লান্ত হয়ে পড়েছে, বিশ্রাম দরকার। মোনা অফিসে যাওয়ার পর পরই লরি এগিয়ে এসে বলল,
তোমার কয়েকদিন যাবৎ কি হয়েছে বলো তো মনা? মনমরা, বিষণ্ণ হয়ে থাকো। কিছুই হয়নি, শরীরটা একটু খারাপ লাগছে। লরি বুঝতে পারল মোনা মিথ্যা বলেছে। লরি আরো কয়েকবার জিজ্ঞেস করল। মোনা একই উত্তর করল। লরি দমে গেল, নিজের কাজে মন বসাল। কাজের মাঝে মাঝে হঠাৎ মোনা নির্লিপ্ততা হয়ে যায়। কয়েক মিনিট পর আবার সম্বিত ফিরে। মোনা বাসায় ফিরে। প্রিয়ম কয়েকবার ফোন দিয়েছে, জ্যাকও ফোন দিয়েছে। মোনার ফোন সাইলেন্ট ছিল। মোনা জ্যাকের কল ব্যাক করল। জ্যাক বলল, আজকাল কি হয়েছে আপনার মোনালিসা? আপনার হদিস পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। বাসায়ও গিয়ে আসছি আপনার। জ্যাকের বলা কথাগুলোর প্রত্যুত্তর খুঁজে পেল না মোনা। মোনা কথাগুলো উপেক্ষা করে বলল, প্রিন্সেস কেমন আছে? প্রিন্সেস এখন স্পষ্টভাবে কথা বলতে পারে। একদিন আসুন একবার। সময় হয়ে ওঠে না। সময় পেলে আসবো, একদিন আসব। মোনা একটু থেমে আবার বলল, জ্যাক রাখছি, আমি একটু কাজ করছি। মিথ্যা বলেই ফোন রাখল মোনা। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। জ্যাক ফোন রাখার পরপরই প্রিয়ম আবার ফোন দিল। মোনার আবার অস্থিরতা শুরু হল। কয়েকবার রিং হওয়ার পর ধরল ফোন। মোনা ক্লান্ত স্বরে হ্যালো বলল। ওপাশ থেকে বলল, কালকে একটু রেস্টুরেন্টে আসবে? কথা ছিল। কথা বলতে রেস্টুরেন্ট কেন? ফোনে বলা যায়, মেসেজে বলা যায়, বাসায় এসে বলা যায়। মোনা কিছুক্ষণ পর বলল, কথা শুনতে রেস্টুরেন্টে যেতে হবে? তো কি তোমার বাসায় আসব? মোনা জোর গলায় বলল, না, না। বাসায় আসবেন না, খবরদার। প্রিয়ম হাসল। না, না, তোমার বাসায় যাব না। তোমার বাসায় গেলে তো তুমি আমার প্রেমে পড়ে যাবে। এত তাড়াহুড়া করে প্রেমে পড়ার দরকার নেই। আস্তে আস্তে পড়ো। মোনা ফোন রাখার পর ভাবছে, চোখ বুজে ভাবছে প্রিয়মের চোখ থেকে গড়িয়ে পড়া পানির কথা। প্রিয়ম নিজেকে বদলে ফেলল। মোনার জন্য চোখ ভিজে ওঠে, দিশেহারা হয়ে ওঠে। মোনার প্রিয়মের ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই। দোটানা শুধু হাবিব সাহেবের জন্য। কাল কেন ডেকেছে প্রিয়ম রেস্টুরেন্ট? মোনা কৌতূহল বোধ করে। কাল একবার প্রিন্সেসকে দেখতে যাবে, অনেকদিন দেখে না। মোনা বিছানা গোছাচ্ছে। দিনে কয়েকবার গোছাতে হয় বিছানা। রুমটা সাজানো থাকলে নিশানের বোধ হয় অশান্তি লাগে। সব কিছু এলোমেলো করে রাখবে। মোনা বিরক্তিতে মনে মনে বিড়বিড় করছে আর বিছানা গোছাচ্ছে। উঁচু গলায় নিশানের নাম ধরে ডাকে। নিশান পাশের রুম থেকে ছুটে আসে গলা ফাটানো চিৎকার শুনে। মোনা কর্কশ গলায় বলে, নিশান, তোমায় কতদিন না বলছি বিছানা এলোমেলো করবে না? প্রতিদিন এক কথা কতবার বলল? সব কিছু এলোমেলো করে রেখেছ। আমার কথার অবাধ্য হলে বাংলাদেশে পাঠিয়ে দিব। নিশান ভীতি হয়ে তাকায় মোনার দিকে। মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পাচ্ছে। মোনা নিশানের চেহারার অভিব্যক্তি দেখে রাগ ধরে রাখতে পারল না, হেসে ফেলল। থাক, মন খারাপ করো না। পাঠাবো না বাংলাদেশে। নিশানের সাথে কথা বলার মাঝে মোনার ফোনের মেসেজের টিউন বেজে ওঠে।
প্রিয়ম মেসেজ করছে, রেস্টুরেন্টের লোকেশন বলবো নাকি আমি নিতে আসব? আর শুনো খবরদার আমায় দেখে প্রেমে পড়ে যেও না। পাবলিক প্লেসে জড়িয়ে ধরো না, আমি লজ্জা পাব। সুযোগ পেয়ে খোঁটা দিচ্ছে। মোনা বিরক্ত হল, কিছুক্ষণ পর কি মনে করে যেন হাসল। রিপ্লাই করল, আপনি পাবলিক প্লেসে কাঁদবেন না প্লিজ। কেউ কাঁদলে আমার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে ইচ্ছে করে। এমন একটা উপযুক্ত উত্তর দিতে পেরে মোনা নিজের মনে হাসল। প্রিয়ম রিপ্লাই দিল, আজকাল কথায় প্রচুর মিষ্টি মিষ্টি ভাব। প্রেমে পড়ে গেলে নাকি আমার? মোনা উত্তর দিল না। বিরক্তিতে কপাল ভাঁজ করল। প্রিয়ম সুযোগ বুঝে লজ্জা দিচ্ছে। মোনার যতটা বিরক্ত হওয়ার কথা ততটা বিরক্ত হতে পারছে না। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মোনা নিশানের দিকে তাকিয়ে বলল, আজ স্কুলে যেতে হবে না, এক জায়গায় যাব আমরা। নিশান কোথায়ও যাওয়ার কথা শুনলে আনন্দে মাখামাখি হয়ে যায়। মোনা একটা হোয়াইট কুর্তি পরেছে, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিয়েছে। মোনা সাজতেন পছন্দ করে না। ছোটবেলা থেকেই কোনো এক অজানা কারণে সাজতেন পছন্দ করত না। প্রিয়ম মোনার বাসার সামনে গাড়ি পার্কিং করে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। মোনা বাসা থেকে বের হয়ে দরজা লক করে সামনে তাকাতেই দেখে প্রিয়ম আসছে। প্রিয়মকে দেখে চমকাল। প্রিয়মের উপস্থিতি মোনাকে যথাযথ নিয়মানুসারে অস্বস্তি দিতে লাগল। মোনা ইতস্তত বোধ করে বলল, আপনি? আমি তো বলেছি বাসায় আসার দরকার নেই। আমি নিশানকে নিয়ে যাব রেস্টুরেন্ট। প্রিয়ম হাসল। মোনার দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থেমে গেল। মোনা অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকাচ্ছে। এগিয়ে নিতে আসলাম। বাংলাদেশি সুন্দরী, ন্যাকা নন্দিনী। মোনার চোখে মুখে নিদারুণ বিরক্ত উপচে পড়ছে যেন। বাহির থেকে দেখে যতটা বিরক্ত মনে হচ্ছে, মোনা ভিতরে ততটা বিরক্ত না। আচ্ছা, কি বলতে রেস্টুরেন্টে ডেকেছেন? এখন তো বাসায় এসে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয়ম খুব সিরিয়াস গলায় বলল, রেস্টুরেন্টের কথা বাসায় বসে বলা যায় না। আমেরিকান রুলস এটা। এমন অদ্ভুত রুলস যদি থেকেও থাকে সেটা আপনার জন্য আমার জন্য না। প্রিয়ম এদিক ওদিক তাকাল। আচমকা মোনাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। ঘটনার আকস্মিকতায় মোনা হতভম্ব হয়ে গেল। হাত পা ছুড়তে থাকে। কি বলে প্রতিবাদ করবে মোনা বুঝে উঠে পারল না। ক্ষুব্ধ হয়ে বলল, প্রিয়ম ভাই, খারাপ হচ্ছে খুব। অতিরিক্ত করছেন কিন্তু। মোনার কোনো কথা যেন প্রিয়মের কান অবধি পৌঁছায় না যেন। প্রিয়ম ভাবলেশহীনভাবে পিছনে নিশানের দিকে তাকিয়ে বলল, নিশান আসো তুমি। মোনা পায়ে ব্যথা পেয়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। মোনা অধৈর্য গলায় প্রচণ্ড রাগ নিয়ে বলল, আমি কোথায়ও ব্যথা পাইনি। আমি কিন্তু খারাপ আচরণ করব প্রিয়ম ভাই। প্রিয়ম মোনার সব কথা উপেক্ষা করে গাড়িতে নিয়ে তুলে। মোনা চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কয়েক মুহূর্ত পর গাড়ি থেকে নামার জন্য উদ্যত হল। প্রিয়ম বাধা হয়ে দাঁড়াল। মোনা নাক মুখ ঘুচিয়ে রেখেছে। ভৃত্য হিসেবে রানীর সেবা করলাম। মোনা কঠিন দৃষ্টিতে তাকায়। প্রিয়ম গাড়ি স্টার্ট করল।
মোনা নিদারুণ বিরক্ত ভঙ্গিতে বসে রইল। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমায় প্রিয়ম ভাই ডাকো কেন? ছেলে মেয়ে আমাকে বাবা না ডেকে মামা ডাকবে। কথাটা মোনার কানে তীক্ষ্ণভাবে বিদ্ধ হল যেন। কি নির্লজ্জের মতো কথা! মোনা কিঞ্চিত লজ্জা পেলেও প্রকাশ করল না। গলায় ভারী রাগ নিয়ে বলল, আমার ছেলে মেয়ে আপনায় মামাই ডাকবে। মামাকে কেউ বাবা ডাকে? ছি! প্রিয়ম হেসে উঠল মোনার মুখের অভিব্যক্তি দেখে। কিছুক্ষণ পর প্রিয়ম আবার বলল, আমাদের ছেলেমেয়ের চোখও আমার মতো নীল হবে। তুমি যেমন আমার নীল চোখ দেখে দেওয়ানা হয়েছ, আমার ছেলেমেয়েদের জন্যও মানুষ অমন পাগল হবে। মোনা বিধ্বস্ত মুখে তাকালো প্রিয়মের অসংলগ্ন কথা শুনে। চোখে মুখে রাগ উপচে পড়ছে। মোনা জবাব দেওয়ার উপযুক্ত ভাষা খুঁজে না পেয়ে কোনো প্রত্যুত্তর করল না। প্রিয়ম ওকে রাগানোর চেষ্টা করছে মোনা সেটা স্পষ্টভাবেই বুঝল। কিছু সময় পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামল। প্রিয়ম গাড়ি থেকে নেমে নিশানকে নামতে বলল। তারপর গাড়ির ভিতরে উকি দিয়ে মোনার উদ্দেশ্য বলল, মহারানী মাটিতে পা রাখবে নাকি কোলে করে রেস্টুরেন্টে নিতে হবে? মোনা গাড়ি থেকে নামল। প্রিয়মের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। চোয়াল শক্ত করে বলল, এত প্রেম আসে কোত্থেকে? রেস্টুরেন্টে বসার পর প্রিয়ম খাবার অর্ডার করল। মোনা আগের ন্যায় গম্ভীরই থাকল। প্রিয়মের বলা কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে। মোনা এখন প্রিয়মকে মন থেকে জোর গলায় বাধা দিতে পারে না। মোনা প্রিয়মের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। খাবার আসার পর প্রিয়ম বলল, যে কথা বলতে রেস্টুরেন্টে ডেকেছি শুনবে না? মোনা কথা শোনার জন্য আগ্রহী হলেও প্রকাশ করল না। একটু আগের বলা কথাগুলোর জন্য অনাগ্রহ মিশ্রিত আচরণ করল। প্রিয়ম নিজ থেকেই বলল, আমার জবটা হয়ে গেছে। একটু থেমে বিষাদময় সুরে বলল, কাল থেকে অফিস। তোমায় সারাদিন বিরক্ত করা হবে না। মোনার মুখাবয়ব দেখার জন্য তাকালো প্রিয়ম। মোনা খুশি হয়েছে কিনা সেটা বুঝতে পারল না। প্রিয়ম জিজ্ঞেস করল, খুশি হওনি? অভিনন্দন। খালাতো ভাইয়ের চাকরি হয়েছে, খুশি হব না? মোনা যেন ব্যঙ্গ করে বলল কথাটা। প্রিয়ম খাবার নাড়াচাড়া করছে চিন্তিত মুখে। মোনার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার জন্য। প্রিয়ম কথাটা শেষ করতে পারল না। কোত্থেকে এক মেয়ে এসে উচ্ছ্বাসিত হয়ে প্রিয়মকে জড়িয়ে ধরল। প্রিয়ম অপ্রস্তুত এক অবস্থার মুখোমুখি হল। মোনার সামনেই হতে হলো এটা। জব হয়েছে নাকি? পার্টি কবে দিচ্ছ? মেয়েটা প্রিয়মকে আলিঙ্গন থেকে মুক্ত করে প্রিয়মের গালে চুমু খেয়ে বলল, কনগ্রাচুলেশন। প্রিয়ম মেয়েটার সাথে ইতস্তত বোধ করে কথা বলল। সরু চোখে তাকালো মোনার দিকে। মেয়েটার সাথে প্রিয়মের বলা কথায় মোনা বুঝতে পারল মেয়েটা প্রিয়মের ক্লাসমেট। মেয়েটা তড়িঘড়ি করে বলল, আসছি। টাইম শর্ট। মেয়েটা চলে যাওয়ার পর প্রিয়ম মোনার দিকে তাকানোর সাহস পেল না। মোনা কেমন প্রতিক্রিয়া করবে? প্রিয়ম ভীতি হচ্ছে। মোনার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, আমার ক্লাসমেট। প্রিয়ম একটু থেমে মোনাকে যথাসাধ্য বুঝানোর চেষ্টা করে বলল, প্লিজ মোনা, তুমি আমায় ভুল বুঝো না। তুমি তো অনেকদিন ধরে থাকছো এখানে। তুমি তো এখন এখানকার মানুষের জীবনধারা সম্পর্কে জানো।
এরা এমনই মোনা। মোনার সাথে সম্পর্কের যেন অবনতি না ঘটে সেজন্য প্রিয়ম প্রাণপণে বুঝানোর চেষ্টা করছে। প্রিয়ম অস্থির হয়ে ওঠে। মোনা প্রিয়মকে স্বাভাবিক গলায় বলল, আমি কিছু মনে করেনি। বুঝেছি মেয়েটা আপনার ক্লাসমেট। আপনার স্পেশাল কেউ হলেও আমার কিছু এসে যায় না। খুব সাবলীল গলায় বলল মোনা। কোনো রাগ অভিমান কিছুই নেই। প্রিয়ম মোনাকে বুঝে উঠতে পারল না ঠিক। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, সময় চেয়েছিলে না তুমি? সিদ্ধান্ত নিয়েছ? আমি জানি তুমি আমায় ভালোবাসলেও হ্যাঁ বলবে না। মোনা কোনো উত্তর করল না। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলল, তুমি যদি আমায় বিশ্বাস না করতে না পারো তাহলে বিয়ে করি চলো। মোনা চমকাল। ভারী গলায় বলল, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আমার একটু তাড়া আছে, উঠতে হবে এখনই। মোনা নিশানকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। প্রিয়ম ওদের পিছু পিছু আসছে। মোনার কাছে এসে পাশাপাশি দাঁড়িয়ে বলল, কোথায় যাবে? আমি পৌঁছে দিই? না, না, দরকার নেই। প্রিয়ম জোর করতে লাগল। মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। সেখানে আপনি কি করতে যাবেন বলুন? প্রিয়ম আর কথা বাড়াল না। মোনা নিশানকে নিয়ে চলে গেল। কতদিন পর জ্যাকের বাসায় আসছে। মোনা গিয়ে দেখে জ্যাক বাসায় না। জ্যাককে ফোন করে বলল মোনা তার বাসায় এসেছে। জ্যাক অপেক্ষা করতে বলল, একটু বাদে আসছে সে। প্রিন্সেসকে কোলে নিল। গালে গভীর আবেগে চুমো খেল। মোনা প্রিন্সেসকে বলল, সে ফাদার। প্রিন্সেস স্পষ্টভাবে বলল। প্রিন্সেসের মুখে কথা শুনে মোনা আনন্দিত হয়ে গেল। মোনা দ্বিগুণ উৎসাহী হয়ে বলল, সে মাদার। প্রিন্সেস আগের ন্যায় বলল। মোনা হাসল। এর ভিতর জ্যাক আসল। কফি খেতে খেতে গল্প করল অনেকক্ষণ। তারপর বাসায় ফিরল। মহা দোটানায় ভুগছে মোনা। না পারছে প্রিয়মকে ভালোবাসতে, না পারছে মন থেকে জোর গলায় না বলতে। প্রিয়মকে ভালো না বাসার অনেকগুলো উপযুক্ত কারণ রয়েছে। আবার ভালোবাসার জন্য, মোনার জন্য প্রিয়মের চোখে যে বেকুলতা, তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ এসবই যথেষ্ট। মাঝে মাঝে প্রিয়মের জন্য মোনার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলে তীব্র বেগে ঝড় বয়ে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে যায়। আবার মাঝে মাঝে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল নিস্তব্ধই থাকে, যেখানে কারো জন্য ছিটে ফোটা মায়া, ভালোবাসা নেই। মোনার মনে হয় ওর মন বহুরূপী হয়ে গেছে। এক এক সময় এক এক রূপ ধারণ করে। নিজের মনের চাওয়া নিজের পক্ষে বুঝাই দুষ্কর হয়ে গেছে। মোনা ছাদে যায়। বিষণ্ণ দৃষ্টি মেলে আকাশ পানে তাকায়। আকাশের বিশালতা দেখে উদাস্য হয়। তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। মোনা কারো হাঁটার শব্দ পায়। শব্দটা ক্রমশ মোনার দিকে আসে। মোনার পিছনে ফিরে তাকিয়ে দেখতে ইচ্ছে হয় না। সব কিছুতে অনীহা, অনাগ্রহ মোনার স্বভাবে পরিণত হয়েছে আজকাল। মোনার কানে আকুল এক গলার স্বর বিদ্ধ হল। মোনা, তুই এখানে? কাজ কি তোর এখানে? বলছি না, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হবি না। মোনা তাকিয়ে দেখে লিলি বেগম। মোনা হেসে কয়েক পা এগিয়ে গিয়ে লিলি বেগমকে জড়িয়ে ধরল।
লিলি বেগমের উপস্থিতিতে মোনার উচ্ছ্বাসে লিলি বেগমের করা প্রশ্নগুলো চাপা পড়ে। খালা, কখন আসলে তুমি? কতদিন বাদে আসলে? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে রুমে যায় মোনা। লিলি বেগম খাটের এক কোণে বসল। বেশ আনন্দিত গলায় বলল, প্রিয়ম এখন অফিসে ব্যস্ত থাকে সারাদিন। আগের মতো সারাক্ষণ আড্ডা পার্টির সময় পায় না। বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। এখন বিয়ে করিয়ে বাসায় বউ নিয়ে আসলেই আটকা পড়বে পুরোপুরি। মোনা চমকে ওঠে। বুকের ভেতর দুরুদুরু করতে থাকে। প্রচণ্ড আগ্রহী গলায় জিজ্ঞেস করে, মেয়ে আগে থেকে পছন্দ করা আছে নাকি তোমার ছেলের? প্রশ্নটা করে লিলি বেগমের উত্তরের অপেক্ষায় থাকা প্রতিটা মুহূর্ত যেন ঘণ্টাসম। মোনার তরস সইছে না। কয়েক মুহূর্ত পর লিলি বেগম বলল, তুই তো তোর নিপা খালাকে চিনিস না। নিপার ছোট মেয়ে বিভা। প্রিয়ম আর বিভার সাথে বিয়ে ঠিক করে রেখেছিলাম। মোনার গলা বেদনায় ছলছল করে ওঠে। লিলি বেগমের কথার উত্তর করলেই যেন এই কষ্ট গলার স্বরের সাথে স্পষ্টভাবে আত্মপ্রকাশ করবে। মোনা শুধু ঠোঁট নাড়িয়ে ও বলল, আরও কিছু জিজ্ঞেস করতে গিয়েও পারল না। চেহারার ভঙ্গি স্বাভাবিক রাখার চেষ্টা করল। লিলি বেগম কিছুক্ষণ বসে থেকে বলল, মোনা, যেতে হবে আমার। একটু কাজে বের হয়েছি। মোনা নিজেকে সংযত করার চেষ্টা করল। মোনা ভ্রু কুঁচকে তাকাল, যেন লিলি বেগমের কথা স্পষ্ট বুঝতে পারল না। যথাসম্ভব সহজ গলায় বলল, যেতে হবে মানে? মাত্রই তো আসলে। একটু তাড়া আছে। কাল পরশু আসবো আবার। মুখ ভার করিস না। মোনা লিলি বেগমকে তোড়জোড় করে বাধা দিল না। মোনার মাথায় শুধু বিভা নামটা ঘোরপাক খাচ্ছে। আর কোনো দিকে মনোযোগ নেই। অমনোযোগীভাবে লিলি বেগমের পিছু পিছু মোনা বাসার নিচে পর্যন্ত গেল। লিলি বেগম চলে যাওয়ার পরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল মোনা। মোনা রুমে ফিরে বিবর্ণ, বিধ্বস্ত মুখে খাটে বসে। মোনার আক্রোশ, আক্ষেপের সীমা রইল না। বিয়ে ঠিক করা অন্যজনের সাথে তবুও কেন তামাশা? মোনার যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে বেশি প্রিয়মের উপর ক্ষোভ হচ্ছে। তীব্র রাগে মোনার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। চোখ অগ্নিবর্ণ ধারণ করল। মোনা নিজেকে স্থির রাখতে পারছে না। দুই অক্ষি বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে শুষ্ক কপল ভিজিয়ে দিল। মোনার চোখের পানিতে কষ্টের চেয়ে ক্রোধ বেশি। মোনা ভার্সিটিতে যায়, অফিসে যায়, মনমরা হয়ে থাকে। সব কিছুতে অনীহা লাগে। সকালবেলা ডোরবেল বেজে ওঠল। প্রিয়ম এই সময়ে অফিসে যায়। আর যাওয়ার পথে মোনার সাথে দেখা করে যায়। মোনা দরজা খুলে দেয়। চোখে ধারালো তেজ, মুখের অবস্থা গুরুতর। প্রিয়ম মোনার মুখের দিকে তাকিয়ে চমকায়। কাউকে খুন করার প্রস্তুতি নিচ্ছ নাকি? অক্টোপাসের মতো ফুঁসছ যে? প্রিয়মের এত আহ্লাদপূর্ণ কথা মোনার তেতো লাগে। রাগ আরও বেড়ে যায়। মোনা জমানো সব ক্রোধ, আক্রোশ প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে হবে। রাতবিরাতে আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। আমার প্রতি প্রেম উথলে পড়ে না? এত ভালোবাসা দেখাতে
রাগে মোনার শ্বাসরুদ্ধ হয়ে আসায় সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। প্রিয়ম মোনার হঠাৎ এরূপ আচরণে নির্বাক হয়ে গেল। নিঃসার দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রিয়ম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মোনা? হঠাৎ এমন আচরণ করছো কেন তুমি? মোনা প্রিয়মের কোনো কথা শুনতে চাচ্ছে না। প্রিয়মের কথা মোনার তীব্র অসহ্য লাগে। রাগ বাড়ে, ক্ষোভ বাড়ে। প্রিয়ম মোনার হাত দুটো চেপে ধরে শান্ত গলায় বলল, বলবে তো কি হয়েছে? কিছু না বললে আমি বুঝব কিভাবে? মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাগে চোখ দুটো বন্ধ করে বলল, আপনার কিছু বুঝতে হবে না। আপনি আমার সামনে আসবেন না। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। মোনা থেমে দম নেয়। মুহূর্তেই অকারণে এক মিথ্যা বলে ফেলে। আপনার কারণে আমার ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। প্রিয়ম সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়মের চোখে মুখে একটা প্রশ্ন স্পষ্টভাবে ফুটে ওঠে। চমকে গিয়ে বলল, ব্যক্তিগত জীবনে সমস্যা? কিসের ব্যক্তিগত জীবন তোমার? আপনার জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হচ্ছে। মোনার বলা কথাটা ডাঙায় রাখা মাছের মতো প্রিয়মের বুকে তাপরাতে থাকে। প্রিয়ম বজ্রাহত মানুষের ন্যায় দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত মোনার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থেকে ভারী গলায় বলল, কি বললে তুমি মোনা? প্রথমে শান্ত গলায় বললেও এ পর্যায়ে চেঁচিয়ে বলল, কি বললে তুমি? মোনা চোয়াল শক্ত করে ফেলল। অসহ্য লাগছে, সহ্য হচ্ছে না প্রিয়মের এই অহেতুক প্রতিক্রিয়া। নিজেকে বোকা মনে হচ্ছে। কেন আকৃষ্ট হল প্রিয়মের প্রতি? যা বলেছি তা শুনেছেন? এখন চলে যান। অযথা চেঁচাবেন না। প্রিয়ম রাগী স্বর নিস্তেজ হয়ে গেল যেন। বুকের ভেতর অভিমান ঢেউ খেলছে। তরঙ্গহীন গলায় বলল, আমি অযথা চেঁচামেচি করি তাই না মোনা? এতদিন পরে এসে বললে তোমার ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। প্রিয়মের একটু আগের সমস্ত রাগ, ক্রোধ কষ্টে পরিণত হলে মনে হুতাশন দাউদাউ করে জ্বলছে। চোখে মুখে তার তাপের আবির্ভাব হচ্ছে। কষ্টে গলা ধরে আসছে। যন্ত্রণায় জর্জরিত গলায় অভিমানী হয়ে বলল, আসব না আর কখনো তোমার সামনে মোনা। প্রিয়ম আর একবারও তাকালো না মোনার দিকে। হেঁটে চলেছে সিঁড়ি বেয়ে। মোনা তাকিয়ে রইল। রক্তশূন্য সে দৃষ্টি। মোনার মনে যে অভিমান জমেনি, তাও না। তীব্র চাপা অভিমানে বোধ হয়ে আছে মোনা। এই বিজন শহরে মোনা একাকিত্বের কবলে মোনা যেন নিঃশেষিত হয়ে পড়ল। নিভৃতে নানান ভাবনায় ডুবে কাতর হয়ে যায় মোনা। মোনার বিবশ, বিহবল মনে প্রিয়ম নামটা মাথাচাড়া দিয়ে ওঠে। মোনার ভিতরটা আরও কাতর হয়ে পড়ে। মোনা ভার্সিটিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে। সব কিছুই চালিয়ে নিতে হচ্ছে। নিঃসঙ্গতা আঁকড়ে ধরে বাঁচতে লাগল। খানিকের অবকাশে বিষাদময় হয়ে ওঠে মনটা। সন্ধ্যা নামে। সন্ধ্যায় ম্লান আলোয় ব্যাপ্ত হয় পৃথিবী। মোনার চোখ থেকে মাঝে মাঝে দুই এক ফোঁটা অশ্রু বিসর্জিত হয়। শোক জিনিসটাও সুবিধাবাদী। একসাথে যেন জীবনের সব বেদনা জড়ো হয়। প্রিয়ম 2 দিনে একবারও মোনার সামনে আসেনি। যোগাযোগ করার চেষ্টা করেনি। মোনা চায়নি প্রিয়ম দ্বিতীয়বার ওর সামনে আসুক।
কিন্তু মনের গহীনে ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে কোনো এক ক্ষীণ ইচ্ছার প্রদীপ নিভু নিভু করে জ্বলে। সে চায় প্রিয়ম আসুক, বারবার আসুক। সে চাওয়াটা বোধহয় 5 দিন পর পূর্ণ হল। ভার্সিটি শেষে মোনা বের হচ্ছে। মোনার নাম ধরে লম্বা গলায় ডাকল। এই ডাকটার প্রতীক্ষায়, প্রত্যাশায় ছিল যেন। মোনার বুকের ভিতর হাতুড়ে পেটা শুরু হয়। মোনা ওর সুদীর্ঘ পল্লববিশিষ্ট লোচনে অধীর হয়ে তাকায় পিছনে। প্রিয়ম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্থির দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। প্রিয়মের চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। মোনা কয়েক পা এগিয়ে যায়। সহজভাবে তাকাতে পারছে না। সংকোচ, দ্বিধা কাজ করছে। প্রিয়মের চোখমুখে প্রখর অভিমান স্ফুরিত হচ্ছে। প্রিয়ম ছুটে এসে জড়িয়ে ধরল মোনাকে। অভিমানে আচ্ছাদিত পূর্ণ গলায় বলল, মিথ্যা কেন বললে মোনা? আর বিভার ব্যাপারটা পুরো না জেনে নিজের মতো ভেবে নিলে। প্রিয়মের আলিঙ্গনে আবদ্ধ হয়ে মোনা কাঠের পুতুলের ন্যায় হয়ে যায়। খানিকক্ষণের জন্য মোনা চারপাশের অবস্থান ভুলে গেল ও কোথায় আছে। মোনার শুধু মনে হল কয়েকদিন যাবত যে বিভীষিকায় পড়েছে তা কিছুটা হলেও শমিত হয়ে। হিমশীতল একটা ভাব মোনার মনে জুড়ে দোল খাচ্ছে। মোনা নিজেকে মুক্ত করার চেষ্টা করল না। আবার প্রিয়মকে জড়িয়েও ধরল না। জ্বরসর হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম বিভার কথা বলল? প্রিয়ম কিভাবে জেনেছে? মোনা চমকায়। কয়েক মুহূর্ত পর প্রিয়ম মোনাকে আলিঙ্গন থেকে মুক্ত করে মোনার চোখের দিকে তাকিয়ে আক্ষেপ করে বলল, মিথ্যা কেন বললে? মোনা ঈষৎ কাঁপছে। নিরীহ গলায় বলল, মিথ্যা বলেনি। প্রিয়ম ক্ষুব্ধ হয়ে উঠল। মোনার এমন মিথ্যা কথায় রাগ হল প্রচণ্ড। রাগে মিশ্রিত গলায় মোনাকে শাসিয়ে লম্বা সুরে বলল, মোনা। মোনা তাকায় প্রিয়মের দিকে। বুঝতে পারে ও ব্যর্থ। প্রিয়মের থেকে দূরে থাকা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া কিছুই না। মোনার বিবশ মনে নিভৃতে প্রিয়ম মোনার মনে জায়গা করে নিয়েছে। মোনা অস্তিত্বে বিস্তার শুরু করেছে। মোনা চাইলেও পারবে না এ থেকে বের হতে। অজানা এক মোহনী শক্তি মোনায় চম্বুকের ন্যায় টানবে। চম্বুকের সেই আকর্ষণ উপেক্ষা করতে ব্যর্থ মোনা। ব্যর্থতার গ্লানিতে মোনা নিস্তব্ধ হয়ে গেল। প্রিয়ম জোর গলায় আবার বলল, মোনা তুমি চুপ কেন? কে বলেছে তোমার কাছে বিভার কথা? মোনা এসব শুধু শ্রুতির কাছে বলেছে। মোনা ঘুণাক্ষরেও ভাবেনি শ্রুতি এসব বলবে প্রিয়মের কাছে কিংবা প্রিয়ম শ্রুতি অবধি যাবে। মোনা নিচু স্বরে বলল, বিভার কথা যে বলার বলেছে সেটা তো মিথ্যা না। সত্যির পিছনেও অনেক সত্যি থাকে। আম্মু বলেছে না? তুমি আম্মুকে জিজ্ঞেস করেছ এসব? আচ্ছা আচ্ছা, বিভার কথা শুনে তুমি এত ঈর্ষান্বিত কেন হলে মোনা? এত পাগলামি। মোনার মুখের লজ্জায় রক্তিম আভা ফুটে উঠেছে কিছুটা। অপরাধ করে ধরা পড়া মানুষের ন্যায় চেহারার ভঙ্গি। মোনা অস্বীকার করে বলল, আমি ঈর্ষান্বিত নয়। আপনার ফিয়ান্সি থাকা সত্ত্বেও কেন? প্রিয়মের বাধার মুখে পড়ে মোনার কথাটা অর্ধসমাপ্তই থেকে গেল। প্রিয়ম তাচ্ছিল্য করে হেসে বলল, ফিয়ান্সি? এত বাড়িয়ে বাড়িয়ে ভাবো কেন তুমি? ছোটবেলায় কে কি ঠিক করে রেখেছে সেটা কি আমার বিষয়? আর আমার ব্যক্তি স্বাধীনতা নেই? আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করার মতো কেউ নেই মোনা। আর ফিয়ান্সি হলো কিভাবে? ওর সাথে না হয়েছে আমার বিয়ে, না হয়েছে এঙ্গেজমেন্ট।
প্রিয়ম কথা শেষ করে তাকালো মোনার মুখের দিকে। প্রিয়ম মোনার দিকে তাকাতেই মোনা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। প্রিয়ম হাসল, চিন্তার ভান ধরে বলল, আচ্ছা মোনা, বিভার কথা শুনে তুমি এত ঈর্ষান্বিত হলে কেন? মোনা মহা গম্ভীর মুখে বলল, আমি ঈর্ষান্বিত নয়, আমি বিরক্তি হয়েছি। বাসায় বউ রেখে আমার পিছনে লেগে আছেন। মোনাকে রাগাতে গিয়ে প্রিয়ম নিজেই যেন রাগান্বিত হয়ে গেল। ক্ষোভ প্রকাশ করে বলল, বাসায় বউ মানে? মোনা খারাপ হচ্ছে। আর শুনো, তুমি খাপরায়ণ হওনি, এটা অন্তত বলো না, লোক হাসবে। সত্যি স্বীকার করো, আমায় ভালোবাসো, সেটা স্বীকার করো। প্রিয়ম থেমে আবার বলল, যাক, কয়েকদিন কষ্ট করে লাভ হলো। আমার জন্য কারো ছলছল করা চোখ দেখলাম, তাও সে বলবে সে আমায় ভালোবাসে না? মোনা এসব কথা উপেক্ষা করল, উত্তর দেওয়ার ভাষা পেল না। হয়তো সত্যি কথা এগুলির, কিন্তু মোনার মানতে ইচ্ছে হচ্ছে না। ওসব কথা এড়িয়ে গিয়ে বলল, আমার মাথা ব্যথা করে, বাসায় যাব। প্রিয়মকে দেখে মনে হলো বেশ আনন্দিত। খুশিতে চোখ উজ্জ্বল হয়ে ওঠে, মন জুড়ে হিমশীতল শিহরণ জাগে। মোনা গাড়িতে উঠে। প্রিয়ম গাড়ি স্টার্ট করেছে। হঠাৎ বেজে উঠল, ভালোবেসে সখী নিভৃতে যত না আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, তোমার পছন্দের গান? গান যেন আমার প্রতি তোমার হৃদয় কথন প্রকাশ করছে। মোনা চোখ বুজে আছে, কতদিন পর শুনছে এই সুর। মোনার কর্ণপ্রান্তের অলোক মুখে পড়ছে। মোনা হাত দিয়ে সরাচ্ছে বারবার। গানের নেশায় মোনা মোহনীয় হয়ে আছে। মোনাকে বাসার সামনে পৌঁছে দিয়ে প্রিয়ম চলে যায়। মোনার আজ অফিসেও যাওয়া হয়নি। অস্থি মজ্জায় শুধু এখন প্রিয়মকে নিয়ে ভাবনা গেঁথে আছে। প্রিয়ম যে মোনার অহর্নিশ উদ্বেগের কারণ হয়ে উঠবে, সেটা মোনা কয়েকদিন আগেও বুঝতে পারেনি। মোনার মনের সরল স্বীকারোক্তি সে প্রিয়মকে ভালোবাসে, কিন্তু এটা মুখে প্রকাশ করতে অজ্ঞাত কারণে মোনার আত্মসম্মানে আঘাত হানে যেন। এটা মুখে প্রকাশ করা মানে যেন নিজের ব্যর্থতা। নিজের ব্যর্থতার কেউ কি কখনো প্রকাশ করে? মোনার মনে হচ্ছে ও প্রিয়মকে ভালোবাসেনি, বরঞ্চ প্রিয়মের কাছে হেরে গেছে। মোনা বিবশ চিত্তে নিজেই যেন বিমূঢ় হয়ে যায়, প্রিয়মকে ভালোবেসে ফেলেছে এই ভেবে। ভালোবাসা জিনিসটা বড্ড অদ্ভুত যেন। নিজের আপন খেয়ালে চলে। লিলি বেগম ছেলের বউ হিসেবে বিভাকে প্রত্যাশা করে। লিলি বেগম মোনাকে খুব বেশি ভালোবেসেছে, মায়ের অপূর্ণতা পূর্ণ করার চেষ্টা করেছে। মোনাকে যতই ভালোবাসুক, কিন্তু প্রিয়মের সাথে মোনার প্রেম এমন কিছু প্রত্যাশা করবে না। যে মানুষটা এত ভালোবেসেছে তার অপ্রত্যাশিত কাজ করবে, তার আশা ভঙ্গ করবে। অন্যদিকে হাবিব সাহেব, ঘৃণিত একটা মুখ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন। এমন কত শত যুক্তি রয়েছে প্রিয়মকে ভালো না বাসার, কিন্তু ভালোবাসার এক অদ্ভুত নিয়ম আছে। হাজার হাজার যুক্তি তার কাছে পরাস্ত। বিবেকের স্বচ্ছ চিন্তাভাবনাগুলোরও ঠাঁই নেই তার কাছে। ভবিষ্যতে কি হবে, কি হবে না, এসব ভাবনাগুলো যেন তখন অনাদৃত। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু একটা মন্ত্রই যেন দিগ্বিদিক আলোড়ন সৃষ্টি করে। মোনা অন্যমনস্ক হয়ে এসব চিন্তায় বিমগ্ন থাকে। কতক্ষণ ধরে কলিং বেল বেজে চলেছে। কলিং বেলের শব্দ মোনার কানে বিদ্ধ হলেও অবচেতন মস্তিষ্কে দরজা খোলার সায় দিচ্ছে না।
খানিক বাদে মোনার সম্বিত ফিরে যেন ছুটে গিয়ে দরজা খুলে নিশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখে নিদারুণ বিরক্তি। এতক্ষণ পর দরজা খোলায়। মোনা দরজা বন্ধ করে পুনরায় স্বীয় ভাবনায় মগ্ন হয়। মোনার দিনের অর্ধেকই যেন কাটে নানান চিন্তাভাবনায়। প্রিয়ম অফিসে ব্যস্ত থাকায় আগের মতো সারাক্ষণ ব্যাপী আর মোনাকে বিরক্ত করা হয়ে ওঠে না। প্রিয়মের সে সব বিরক্তকর কাজগুলো শূন্যতা হয়ে হৃদয় উকি দিচ্ছে যেন। প্রিয়মের যে সব বিরক্তকর কাজগুলোতে রাগে মোনার শ্বাসরুদ্ধ হয়ে যেত, মাথার রগগুলো দপদপ করত, সে কাজগুলোও প্রচণ্ড মিস করছে। মোনার এসব অবান্তর চিন্তাভাবনার অবসান ঘটে নিশানের ডাকে। রান্নার কথা যেন ভুলেই গেছে। মোনা নিজের উপর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে কিচেনে যায়। দ্রুত হাতে সব কাজ করে। কয়েকদিন ধরে প্রিয়মের সাথে অনামা এক সম্পর্ক যাচ্ছে মোনার। মোনার স্বীয় স্বীকারোক্তির অভাবে এটাকে প্রেম বলে অভিহিত করা যাবে না। প্রিয়ম দিনে ২-৪ বার ফোন দিয়ে খোঁজ নিবে। তেমন কোনো কথা হয় না। খেয়েছ, কি করছো, এসব ধরনের কথা। তবুও এর মাঝে ভালো লাগা, প্রশান্তি রয়েছে। অন্যরকম এক অনুভূতি রয়েছে। মোনার জীবন নিয়মমাফিকই চলছে। সকালে উঠে নাস্তা তৈরি করা, নিশানকে স্কুলে পাঠানো, নিজে ভার্সিটিতে যাবে, ভার্সিটি শেষে অফিস করে বাসায়। একই নিয়মে আবদ্ধ হয়ে চলছে জীবন। প্রিয়ম মাঝে মাঝেই সকালে অফিসে যাওয়ার পথে মোনার সাথে দেখা করে যাবে। সকালে কলিং বেলের শব্দ ধক করে পাঁজর কাঁপিয়ে দেয় মোনার। কলিং বেল বাজা মানেই একটা শব্দ যেন মোনার মন, মস্তিষ্ক জুড়ে তরঙ্গিত হয়। সেটা হলো সে এসেছে। মোনা প্রতিদিনের ন্যায় আজও উন্মত্ত হয়ে দরজা খোলে। দরজা খুলতেই প্রিয়মের স্নিগ্ধ হাসি মোনার মন জুড়ে শিহরণ জাগায়। প্রিয়মের গায়ের ঘ্রাণটা মোনার নাকে ভেসে আসে মৃদু বাতাসে। এই ঘ্রাণটার অপেক্ষায় অধীর হয়ে থাকে যেন। প্রিয়ম চেয়ার টেনে বসল। মোনা ছুটে কিচেনে গেল। নাস্তা বানানো শেষ হয়নি। নিশানের কে কাছে ডাকল প্রিয়ম। নিশান প্রিয়মের কাছে এসে জড়সড় হয়ে দাঁড়ল। নিশানের মুখ দেখে মনে হয় প্রিয়মকে ভয় পায় ও। প্রিয়ম হেসে বলল, নিশান, তুমি আমায় দেখলে আস্ত হয়ে থাকো কেন? ভয় পাও? নিশান মাথা ঝাঁকিয়ে না বলে অন্য রুমে চলে যায়। প্রিয়ম চেয়ারে বসে বসে মোনাকে দেখছে। রান্নাঘরের জানালা দিয়ে রুম থেকে স্পষ্ট দেখা যায়। প্রিয়ম চেয়ার ছেড়ে ওঠে। শব্দহীন পায়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোনা কাজ শেষ করার চেষ্টা করছে দ্রুত। প্রিয়মের উপস্থিতি টের পায় না। মোনার কপালে ভোরের শিশিরের মতো বিন্দু বিন্দু ঘাম জমেছে। মোনা বাম হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছছে। প্রিয়ম নিঃশব্দে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে সেখানে। প্রিয়ম হঠাৎ পিছন থেকে 2 হাতে মোনার কোমর জড়িয়ে ধরে। মোনা আকস্মাৎ প্রচণ্ডভাবে চমকে পিছনে ঘুরতেই প্রিয়মকে দেখে। খুব কাছে প্রিয়ম। মোনা সর্বাঙ্গে কেঁপে উঠে মুহূর্তেই মুখ ঘুরিয়ে ফেলে। মোনার হাত পা মৃদু কাঁপছে যেন। শ্বাসপ্রশ্বাস কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। মোনার শিরা উপশিরায়, শরীরের প্রতি রন্ধ্রে রন্ধ্রে তোলপাড় শুরু হল। মোনা রোধ হয়ে আসা কণ্ঠে বলল, ছাড়ুন। প্রিয়ম ছাড়ল না। প্রিয়মের নিঃশ্বাস মোনার শরীরে বিঁধছে। অদ্ভুত এক স্পর্শানুভূতি মোনার শরীর মন অবশ করে রেখেছে যেন। যেখানে প্রিয়মকে বাধা দেওয়ায় ইচ্ছা খুব ক্ষীণ। প্রিয়ম আবেগপূর্ণ হয়ে ধরা গলায় বলল, ছাড়ব না। বলো ভালোবাসো আমায়। কি এক ধারালো মোহময় ছিল সে গলা।
প্রখর মোহে মোনা যে আচ্ছন্ন হয়ে গেল। মোনা দুর্বল গলায় বলল, ছাড়ুন। প্রিয়মের মুখ মোনার ডান কাঁধ বরাবর। ঠোঁটের উষ্ণ ছোঁয়া ধারালোভাবে বিঁধছে সেখানে। নেশাগ্রস্ত মানুষের মতো অচেতন হয়ে শক্তিহীন পায়ে দাঁড়িয়ে রইল মোনা। প্রিয়ম পুনশ্চ জিজ্ঞেস করল, মোনা ভালোবাসো আমায়? প্রিয়মের মিহি স্বরের কথাটুকু মোনার কান অবধি পৌঁছে। মোনা ঘোরলাগা অবস্থায় কোনো ভাবনা চিন্তা বাদে প্রিয়মের স্পর্শেদৃতে বিবশ হয়ে বলল, ভালোবাসি। মোনার মুখ থেকে নিঃসৃত হওয়া এই একটা শব্দ শোনার জন্য প্রতীক্ষা করেছে মাসের পর মাস। সেই কাঙ্ক্ষিত শব্দটা শুনে প্রিয়মের মন জুড়ে বসন্তের হিমেল পবন মৃদুভাবে বইতে লাগল। প্রিয়ম চোখ বন্ধ করে যেন সেই বসন্ত পবনের স্নিগ্ধতা অনুভব করছে যেন। মোনা তীব্র সুখকর অনুভূতিতে অবশ হয়ে বজ্রাহত মানুষের ন্যায় দাঁড়িয়ে থাকে যেন। কেউই কোনো কথা বলছে না। মানুষ যখন খুব কাছে আসে তখন মুখে কথা হয় না, কথা হয় যেন হৃদয় হৃদয় নিঃশব্দের নীরবতায়। প্রিয়ম মোনাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে দেয়। মোনা তাকায় না প্রিয়মের দিকে। প্রিয়মের দিকে তাকানো মোনার জন্য এখন পৃথিবীর সবথেকে দুরূহ কাজ যেন। মোনার ইচ্ছে করছে প্রিয়মের দিকে তাকিয়ে প্রিয়মের মুখাবয়ব দেখার। কিন্তু অস্বস্তি জরিমা তার আপন চিত্তে মোনায় জড়িয়ে রেখেছে। মোনা ছুটে চলে যায় রুমে। গিয়ে দরজা বিকট শব্দে বন্ধ করে দেয়। বন্ধ দরজার এপাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রিয়মের দেওয়া অনুভূতিটুকু এখনও অনুভব করছে যেন। সে অনুভূতির রেশ এখনও কাটেনি। মোনা কয়েক মুহূর্ত পর চোখ খুলে। একটু তফাতেই বসে আছে নিশান। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনা চোখমুখ স্বাভাবিক করার চেষ্টা করে। নাস্তানাবুদ মুখে নিশানের দিকে তাকায়। স্কুলের যাওয়ার সময় হয়েছে, আসো রেডি করিয়ে দিই। মোনা নিশানের সাথে কথা বলছে কিন্তু মস্তিষ্কে একটু আগের অনুভূতি আন্দোলিত হতে থাকা। হৃৎপিণ্ড জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে যেন। মোনা অন্যমনস্কভাবে নিশানকে রেডি করিয়ে দিচ্ছে। দরজার বাইরে থেকে প্রিয়মের কণ্ঠ মোনার কানে আসে, মোনা দরজা আটকে রেখেছ কেন? মোনা উত্তর দেয় না। প্রিয়মের মুখোমুখি হওয়ার সাহস হারিয়ে ফেলেছে। ওপাশ থেকে পুনশ্চ বলে, মোনা আমি চলে যাচ্ছি। মোনার গলার স্বর মন্থর। বলল, যান। মোনার প্রত্যুত্তর প্রিয়মের কানে হয়তো পৌঁছেছে নয়তো পৌঁছেনি। প্রিয়ম নির্বিবাদে চলে যায়, কথা বাড়ায়নি। ঘটনার রেশ কাটতে মোনার বেশ সময় লেগেছে। এমন অনুভূতির সাথে মোনা প্রথম পরিচিত হওয়া। প্রথম প্রেমানুভূতি, প্রথম স্পর্শানুভূতি প্রচণ্ড তীক্ষ্ণ, প্রখর, শানিত। যার রেশ কাটতে সময় একটু বেশি লাগে। মোনা ভার্সিটিতে যায়। সব কিছুতে অমনোযোগী। কেউ কোনো কথা বললে বিহবল চিত্তে হ্যাঁ হু বলে। হঠাৎ প্রবল জোরে একটা ধাক্কা পড়ল মোনার কাঁধে। হঠাৎ এমন আক্রমণে মোনা অপ্রস্তুতভাবে কেঁপে উঠল। পিছনের দিকে তাকিয়ে দেখে শ্রুতি দাঁড়িয়ে আছে। মোনা ভরকে গিয়েছে দেখে শ্রুতি হাসল। পলকেই গম্ভীর হয়ে বলল, কি হয়েছে মোনা তোমার? সারাক্ষণ চিন্তিত ভাব নিয়ে বসে থাকো? আমায় বলা যায় না? শ্রুতি এইটুকু বলে মোনার পাশে বসল ঘনিষ্ঠ হয়ে। তারপর আবার মোনার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে আগ্রহী গলায় পুনর্বার বলল, কি হয়েছে বলো তো? তমসাচ্ছন্ন ভাব নিয়ে থাকো। মোনা শ্রুতির দিকে তাকিয়ে হাসল। কোনো এক অজ্ঞাত কারণে মোনার শ্রুতির কাছে বলতে ইচ্ছে হয় না কিছু। মোনা হাই তুলতে তুলতে বলল, আরে কিছু না। বাংলাদেশের কথা মনে পড়ল হঠাৎ। শ্রুতির কাছে কথাটা গ্রহণযোগ্য মনে হল না কেন জানি।
বরাবরের মতো পুনরায় আর কিছু জিজ্ঞেস করল না। বলবে না তুমি আমার কাছে? যাকগে বাদ দিই। আচ্ছা, ভার্সিটির পর রেস্টুরেন্টে যাবে? তোমার আর সমীরের মাঝে কাবাবের হাড্ডি হতে যাব? আমার সাথে যতবার গিয়েছ কখনো কি তোমার নিজেকে কাবাবের হাড্ডি মনে হয়েছে? আমরা অমন না। শ্রুতি একটু থামে। হঠাৎ একটা কথা মাথায় আসে। বলবে কি বলবে না তাই নিয়ে দ্বিধান্বিত হচ্ছে। ইতস্তত বোধ করে বলেই ফেলল, প্রিয়মকে আসতে বলি? কথাট বলেই মোনার দিকে তাকিয়ে বিদ্রূপ স্বরূপ জিহ্বায় কামড় দেয় শ্রুতি। মোনার প্রতিক্রিয়া যে এ ব্যাপারে ভয়াবহ সে শ্রুতি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারে। কিন্তু শ্রুতির ধারণা মিথ্যা হল। মোনা স্বাভাবিক গলায় বলল, প্রিয়ম এখন অফিসে। স্বাভাবিক নিয়মের বিঘ্ন ঘটেছে যেন। শ্রুতি ভ্রু কুঁচকে তাকাল। আশ্চর্যান্বিত হয়ে বলল, প্রিয়মের কথা বললাম তাও এত স্বাভাবিক গলায় উত্তর দিয়েছে। বিশাল পরিবর্তন। মোনা হেসে বলল, তোমার কি ধারণা আমি সবসময় মানুষের সাথে রুক্ষ ব্যবহার করি? আর প্রিয়মের কথা বললে আমি রাগ করব কেন? হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে আমার তো সে ধারণাই ছিল। প্রেম হয়ে গেল নাকি? মোনা বিরক্ত হয়ে তাকালেও কয়েক মুহূর্ত পর হেসে দিল। নিপুণতার সাথে প্রসঙ্গ দ্রুত পাল্টাতে বলল, তোমার আর সমীরের বিয়ের ব্যাপারে কি হল? কথার স্রোতে প্রিয়মের ব্যাপারটা হারিয়ে গেল। মোনা এটাই চেয়েছিল। কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হয়। ভার্সিটি শেষে শ্রুতি খুব জোর করল মোনাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। মোনা নানান অজুহাতে গেল না। সমীর আর শ্রুতির মাঝে অস্বস্তি লাগে মোনার। মোনা ওর অফিসে যায়। রাতে হয়তো প্রিয়ম ফোন দিবে, নয়তো দেখা করতে আসবে। কিভাবে যাবে প্রিয়মের সামনে? মোনার মুখ রক্ত জবার মতো রক্তিম হয়ে ওঠে লজ্জায় কিংবা অস্বাচ্ছন্দ্যে। মোনা অফিস শেষে বাসায় ফিরে। আগের মতো আজ আর ক্লান্ত লাগেনি। অফিস থেকে এসে নিশানের পাশে বসে গল্প করে, নিশানকে সঙ্গ দেয় কতক্ষণ। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মোনা প্রতীক্ষা করছে একটা ফোন কলের নয়তো মেসেজ টিউনের। মোনার স্পহনীয় মেসেজের টিউন বাজে। বারান্দার নিচে আমি। একটু আসো। লজ্জাবতী রানীকে দেখি। মোনা বারান্দায় যেতে উদ্যত হয়। আবার মন্থর হয়ে যায়। অস্বস্তি জেকে ধরেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বুকের ভিতর দুরুদুরু করছে। আবার কয়েক পা সামনে বাড়ায়। তমসাবৃত রাত। ঘন আধারের চাদর চারদিকটা জড়িয়ে রেখেছে। অন্ধকারে শুধু প্রিয়মের হাতে মোবাইলের টর্চে একটা মানব আকৃতি বোঝা যায়। মুখ দেখা যায় না। মোনা জানে প্রিয়ম কালো শার্ট বা টি শার্ট গায়ে, যা অন্ধকারের সাথে মিশে আছে। মোনার হাতের টর্চের আলো আর রুম থেকে আসা আলোতে প্রিয়ম মোনাকে স্পষ্ট দেখছে। মোনার মুখে রক্তিম সূক্ষ্ম বর্ণ ফুটে উঠেছে। এই অন্ধকারে সেটা হয়তো প্রিয়মের দৃষ্টিগোচর হয়েছে, নয়তো হয়নি। কিছু চমৎকার মুহূর্ত এভাবে নিঃশব্দে কেটে যায়, যার সাক্ষী এই তিমির রাত। চলবে।